ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। রাতের এই নিস্তব্ধতায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আপনি এই মুহূর্তে শুনছেন আপনাদের প্রিয় ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। রাজধানী ঢাকার বুকে এমন অনেক প্রাচীন স্থান আছে যেগুলোর উপর দিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই চেনা জায়গাগুলোই ধারণ করে এক অচেনা ভয়ঙ্কর রূপ। আজ আমরা তেমনই এক জায়গার গল্প শুনব। মিরপুর 1 নম্বরে অবস্থিত হযরত শাহ আলী বগদাদী রাহিমাহুল্লাহর মাজার। দিনের বেলায় যেখানে হাজারো মানুষের কোলাহল, রাত গভীরে সেই মাজারের পেছনের অংশ, পুকুর ঘাট আর প্রাচীন কবরস্থানের নীরবতা কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো অনেকেই জানেন না। আজ আমাদের কাছে ইমেলে এমনই এক হাড়হিম করা বাস্তব অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন ঢাকা কলেজের এক প্রাক্তন ছাত্র, নাম সাজিদ। তার জীবনে ঘটে যাওয়া এই ঘটনা এতটাই বীভৎস যে তিনি আজ পর্যন্ত মিরপুর 1 নম্বরের ওই রাস্তাটি এড়িয়ে চলেন। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ভয়ের আরেক নাম, ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আশা করছি আপনি এবং ভূত FM 9.8 এর পুরো টিম ভালো আছেন। আমি সাজিদ, থাকি ঢাকার ধানমন্ডিতে। তবে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়টি লেখা হয়েছিল মিরপুরের একটি মেসে। আমি অনেক দিন ধরেই আপনার পডকাস্টের নিয়মিত শ্রোতা। অনেক ভেবেচিন্তে আজ আমার জীবনের সেই অভিশপ্ত রাতের কথা আপনাকে লিখতে বসেছি। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের, কিন্তু বিশ্বাস করুন ভাই, আজও রাতের বেলা যখন আমি একা থাকি, আমার মনে হয় ঘরের ছাদের কোনো এক কোণায় সেই কুচকুচে কালো দীর্ঘদেহী ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে। 2019 সালের শুরুর দিকের কথা। আমি তখন ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করে চাকরির জন্য পাগলের মতো ঘুরছি। মিরপুর 2 নম্বরের 60 ফিট রাস্তার কাছাকাছি একটা ব্যাচেলার মেসে থাকতাম। মেস লাইফ যেমন হয় আর কি, ছোট্ট একটা রুমে আমরা 3 জন থাকতাম। চাকরির পরীক্ষা দিচ্ছি, ভাইবা দিচ্ছি, কিন্তু কোথাও কিছু হচ্ছে না। পরিবারের বড় ছেলে হওয়ায় একটা মানসিক চাপ সবসময় কাজ করত। আমার মেসের এক বড় ভাই ছিলেন, নাম তৌফিক ভাই। উনি অনেকদিন ধরে আমার এই হতাশা দেখছিলেন। একদিন বৃহস্পতিবার বিকেলে উনি আমাকে বললেন, সাজিদ, তুই এক কাজ কর, আজ তো বৃহস্পতিবার, সন্ধ্যায় শাহ আলী মাজারে যা, গিয়ে একটু জিকির আসকার কর, মনটা শান্ত হবে। আর মাজারের পেছনে একটা পুকুর আছে, ওখানে গিয়ে কিছু সময় বসিস। অনেকেই তো মানত করে, তুইও আল্লাহর কাছে মন খুলে দোয়া করিস। তৌফিক ভাইয়ের কথা শুনে আমারও মনে হলো সারাদিন তো রুমেই পড়ে থাকি, একটু ঘুরে আসি। রাত তখন 8টার মতো বাজে। আমি মেস থেকে বের হয়ে মিরপুর 1 নম্বরের দিকে রওনা দিলাম। শাহাদাত ভাই, আপনি হয়তো জানেন, বৃহস্পতিবার রাতে শাহ আলী মাজারে পা ফেলার জায়গা থাকে না। চারদিকে লোবান আর আগরবাতির তীব্র গন্ধ, ফকির মিসকিনদের জটলা, আর একপাশে চলছে হালকা তালে কাওয়ালি বা জিকির। আমি মাজার জিয়ারত করে একটু নীরবে বসার জন্য মূল মাজারের পেছনের দিকে চলে গেলাম। মাজারের পেছনে একটা বেশ বড় পুকুর আছে, আর তার পাশেই পুরনো কিছু কবর। জায়গাটা মূল মাজারের তুলনায় বেশ অন্ধকার আর নীরব। পুকুর ঘাটের এক কোনায় বসে আমি আনমনে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। কতক্ষণ বসেছিলাম আমার ঠিক মনে নেই। হঠাৎ খেয়াল করলাম চারপাশের কোলাহল যেন অনেক কমে গেছে। ঘড়িতে দেখি রাত প্রায় 11টা বেজে গেছে। আমি ভাবলাম এবার ফেরা দরকার। আমি বসা থেকে ওঠার সময় হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে পুরনো একটা কবরের সীমানার ঠিক পাশেই একটা ছোট্ট কালো কাপড়ের পোটলা পড়ে আছে। পোটলাটা একদম বরফের মতো ঠান্ডা ছিল। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো আমার ঠিক পেছনের ঘুটঘুটে অন্ধকার থেকে কেউ একজন খুব ভারী নিঃশ্বাসে আমার ঘাড়ের কাছে ফিস ফিস করে বলে উঠল, রেখে দে। আমি চমকে পেছনে তাকালাম, কেউ নেই। পুকুর ঘাটের ওই দিকটা একদম জনশূন্য, কিন্তু আমার বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। আমি পোটলাটার সাথে সাথে মাটিতে ফেলে দিলাম। ভয়ে আমার পা কাঁপছিল। আমি আর 1 সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দ্রুত হাঁটা শুরু করলাম মাজারের গেটের দিকে। মাজার থেকে বের হয়ে যখন আমি মিরপুর 1 নম্বর গোলচত্বরে আসলাম, তখনও আমার মনে হচ্ছিল কেউ একজন আমার দিকে একটানা তাকিয়ে আছে।
আমার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। আমি তাড়াতাড়ি একটা রিক্সা নিলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম 60 ফিট যাওয়ার জন্য। রিক্সা যখন সনি সিনেমা হলের মোড় পার হয়ে ভেতরের রাস্তা দিয়ে 60 ফিটের দিকে ঢুকলো, তখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্টের হলুদ আলোতে একটা অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ আমি খেয়াল করলাম রিক্সার ঠিক পেছনে কিছু একটার দৌড়ানোর শব্দ হচ্ছে। ছপ ছপ ছপ, ঠিক যেন ভেজা পায়ে কোনো বিশাল আকৃতির মানুষ দৌড়াচ্ছে। আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন জমে গেল। রিক্সার পেছনে কেউ নেই, কিন্তু রাস্তার কুকুরগুলো অদ্ভুত আচরণ করছে। যে কুকুরগুলো এতক্ষণ চুপচাপ শুয়েছিল, সেগুলো হঠাৎ করে রিক্সার দিকে তাকিয়ে এমনভাবে একটানা কাঁদতে শুরু করলো, যা শুনলে যে কারো গা শিউরে উঠবে। আমি রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে চালান। মামা কোনো কথা না বলে রিক্সার গতি বাড়িয়ে দিলেন। মেসে পৌঁছানোর পর আমি দ্রুত সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে গেলাম। আমাদের রুমের দরজা খোলা ছিল। তৌফিক ভাই তখন ঘুমোচ্ছিলেন, আর আরেক রুমমেট রিয়াদ কানে হেডফোন লাগিয়ে মুভি দেখছিল। আমি রুমে ঢুকে দরজাটা আটকে দিলাম। ভাবলাম হয়তো মানসিক চাপের কারণে আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসে নিজের বিছানায় শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 2:30। আমার চোখে কোনো ঘুম নেই। হঠাৎ করে আমি খেয়াল করলাম রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। ফ্যান বন্ধ থাকার পরও আমার কনকনে শীত লাগছিল, আর সেই সাথে পুরো রুমে একটা উৎকট গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা ছিল পচা কাঁচা মাংস আর খুব কড়া আতরের গন্ধের একটা মিশ্রণ। আমি বিছানায় উঠে বসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার পুরো শরীর যেন কেউ পাথরের মতো শক্ত করে বিছানার সাথে আটকে রেখেছে। স্লিপ প্যারালিসিস বা বোবায় ধরলে যেমন হয় ঠিক তেমন, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম চারপাশে সবকিছু। হঠাৎ আমার চোখ গেল রুমের ছাদের এক কোণায়। শাহাদাত ভাই, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যা দেখেছি তা কোনো মানুষের চোখের দেখার কথা নয়। ছাদের ঠিক কোণায় দেয়ালের সাথে টিকটিকির মতো উল্টো হয়ে আটকে আছে বিশাল আকৃতির কালো কুচকুচে একটা অবয়ব। ওর কোনো নির্দিষ্ট চেহারা ছিল না, তবে চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। ওটা ছাদ থেকে মুখটা নিচের দিকে ঝুলিয়ে একটানা আমার দিকে তাকিয়েছিল। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি প্রাণপণে সূরা নাস আর ফালাক পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার জিভ আড়ষ্ট হয়ে গিয়েছিল। ওই অবয়বটা ছাদ থেকে আস্তে আস্তে দেয়াল বেয়ে নিচে নামতে শুরু করলো। ওর প্রতিটি নড়াচড়ায় হাড্ডি মটমট করার মতো একটা বিভৎস আওয়াজ হচ্ছিল। ওটা আমার বিছানার ঠিক পাশে এসে দাঁড়ালো। ওর উচ্চতা ছিল ফ্লোর থেকে প্রায় ছাদ পর্যন্ত। ওটা ঝুঁকে আমার কানের কাছে মুখ নিয়ে সেই একই ফিসফিসে ভারী গলায় বলল, তুই ওটা ছুলি কেন? এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি রিয়াদ আমাকে ধাক্কা দিয়ে ডাকছে। আমার সারা শরীর ঘামে ভিজে একাকার। আমার তখন প্রচণ্ড জ্বর। আমি রিয়াদকে কিছু বলতে গেলাম, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। আমি খেয়াল করলাম আমার ডান হাতের কবজিতে 3টে লম্বা লাল আঁচড়ের দাগ, যেন কেউ খুব ধারালো নখ দিয়ে আমার হাতটা খামচে ধরেছিল। দাগগুলো থেকে তখনও হালকা রক্ত চুইয়ে পড়ছিল। রিয়াদ ভয় পেয়ে তৌফিক ভাইকে ডাকলো। তারা আমাকে ডাক্তার দেখালো, ওষুধ খাওয়ালো, কিন্তু আমার জ্বর কোনোভাবেই কমছিল না। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার মনে হচ্ছিল আমি যদি ওই রাতের কথা কাউকে বলি, তবে ওটা আমাকে মেরে ফেলবে। পরের 3 দিন আমার জীবনে নেমে এলো এক জীবন্ত নরক। দিনের বেলায় আমি মোটামুটি স্বাভাবিক থাকতাম, কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই আমার ভেতর একটা প্যানিক অ্যাটাক শুরু হতো। আমি একা বাথরুমে যেতে পারতাম না। আয়নার সামনে দাঁড়ালে দেখতাম আমার নিজের প্রতিচ্ছবি আমাকে দেখে বিকৃতভাবে হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল 3য় দিন রাতে। আমি আর রিয়াদ রুমে ছিলাম। তৌফিক ভাই রাতের ডিউটিতে ছিলেন। রাত তখন 3টের মতো। আমি জ্বরের ঘোরে আধো ঘুমেছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম রুমের দরজার ওপাশ থেকে আমার ছোট বোন আমাকে ডাকছে, ভাইয়া দরজা খোল, ভাইয়া আমি আসছি। আমার ছোট বোন থাকে গ্রামে, এত রাতে সে মিরপুরের মেসে কিভাবে আসবে? কিন্তু কণ্ঠস্বরটা হুবহু তার। আমি মোহবিষ্ট হয়ে বিছানা থেকে উঠলাম। রিয়াদ তখন অঘরে ঘুমাচ্ছে। আমি দরজার লকটা খুলতে যাব, ঠিক সেই মুহূর্তে রিয়াদ হঠাৎ লাফ দিয়ে উঠে আমার হাতটা শক্ত করে চেপে ধরল। ওর চোখ মুখ ফ্যাকাশে। ও ফিসফিস করে বলল, সাজিদ দরজা খুলিস না,
দরজার নিচের ফাঁকা অংশ দিয়ে আমি ওর পা দেখেছি। ওটা মানুষের পা না, পা দুটো উল্টো। রিয়াদের কথা শুনে আমার হুঁশ ফিরল। আমরা দুজনে মিলে দরজার সাথে পিঠ ঠেকিয়ে সারা রাত কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দরজার ওপাশ থেকে তখন কখনো আমার মায়ের গলায়, কখনো তৌফিক ভাইয়ের গলায়, আবার কখনো এক অদ্ভুত জানোয়ারের মতো গোঙানির আওয়াজ আসছিল। পরের দিন সকালে আমরা আর এক মুহূর্ত ওই মেসে থাকিনি। রিয়াদ আমাকে নিয়ে সোজা চলে গেল মোহাম্মদপুরে ওর এক পরিচিত হুজুরের কাছে। ওই হুজুর মূলত রুস্তমপুরের মানুষ। ওনার জিন ভূত ছাড়ানোর ব্যাপারে অনেক নামডাক। হুজুর আমাকে দেখেই চমকে উঠলেন। তিনি আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বললেন, তুমি তো সাথে করে আজরাইল নিয়ে ঘুরছো বাবা। তুমি মাজারের পেছনের ওই কবরস্থান থেকে কি কুড়িয়েছিলে? আমি কান্নায় ভেঙে পড়লাম এবং হুজুর কি সব খুলে বললাম। হুজুর বললেন, মাজারের আশেপাশে অনেক ভালো জিন থাকে ঠিকই, কিন্তু ওই পুরনো কবরস্থানের জায়গাগুলোতে কিছু অতি প্রাচীন এবং শক্তিশালী দুষ্টু জিন বা শয়তানের আস্তানা আছে। কেউ হয়তো কোনো গভীর কালো জাদু করে ওই জিনিসটা সেখানে পুঁতে রাখতে গিয়েছিল। তুমি ভুল সময়ে সেখানে গিয়ে ওই জাদুকরী বস্তুতে হাত দিয়ে ফেলেছ, ফলে ওই জিনের নজর তোমার ওপর পড়েছে। ওটা তোমাকে ধীরে ধীরে পাগল করে মেরে ফেলত। সেদিন সারাদিন হুজুর আমাকে একটা ঘরে বসিয়ে রাখলেন। সন্ধ্যার পর হুজুর একটা বড় পিতলের পাত্রে পানি, কিছু নির্দিষ্ট গাছের পাতা এবং জাফরান কালি দিয়ে লেখা একটা কাগজ ভিজিয়ে আমাকে দিয়ে গোসল করালেন। এরপর তিনি আমাকে সামনে বসিয়ে প্রায় 2 ঘন্টা ধরে বিভিন্ন আয়াত পড়ে ফু দিলেন। চিকিৎসা চলার এক পর্যায়ে আমি আবার অনুভব করলাম আমার রুমের সেই উৎকট কাঁচা মাংসের গন্ধটা হুজুরের রুমেও ছড়িয়ে পড়েছে। আমার শরীর আবার শক্ত হয়ে যাচ্ছিল, কিন্তু হুজুর খুব জোরে জোরে ধমকের সুরে আরবিতে কিছু পড়তে শুরু করলেন। একসময় আমার মনে হলো আমার মাথার ভেতর থেকে খুব তীব্র একটা চিৎকারের আওয়াজ বের হয়ে জানালার বাইরে মিলিয়ে গেল। আমি ফ্লোরে লুটিয়ে পড়লাম। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে বললেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কখনো রাতে একা একা ওইসব নির্জন জায়গায় যাবে না। ওটা চলে গেছে, কিন্তু ওর নজর এখনো তোমার উপর আছে। একটু দুর্বল হলে আবার সুযোগ খুঁজবে। শাহাদত ভাই, এরপর আমি আর কখনো মিরপুরের ওই মেসে ফিরে যাইনি। মেসের জিনিসপত্র তৌফিক ভাই আমাকে পরে এনে দিয়েছিলেন। আমি বর্তমানে একটা ব্যাংকে জব করছি। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। কিন্তু মিরপুর 1 নম্বরের শাহ আলী মাজারের পেছনের ওই অন্ধকার জায়গাটার কথা মনে পড়লে আজও আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমি জানি না ওই কালো পোটলাটার আসল রহস্য কি ছিল, আর কেনই বা ওটা আমাকে টার্গেট করেছিল। কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝেছি যে আমাদের চারপাশের এই চেনা সভ্যতার পর্দার আড়ালে এমন কিছু শক্তি লুকিয়ে আছে যাদের সাথে মানুষের কোনোদিনই মুখোমুখি হওয়া উচিত নয়। সবাইকে আমার জন্য দোয়া করতে বলবেন। ধন্যবাদ আপনাকে এবং ভূত FM 9.8 এর সব শ্রোতাকে। প্রিয় শ্রোতা, এই ছিল মিরপুরের সাজিদের সাথে ঘটে যাওয়া এক হাড় হিম করা বাস্তব অভিজ্ঞতা। রাতের বেলা মাজারের পেছনের ওই অন্ধকার প্রাঙ্গণ, পুরনো কবরস্থান আর সেই রহস্যময় কালো পোটলা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের কৌতূহল কখনো কখনো কতটা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আমাদের চারপাশের এই দৃশ্যমান জগতের সমান্তরালে চলা সেই অদৃশ্য অন্ধকার কতটা ভয়ঙ্কর হতে পারে, সাজিদের এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ। এই ঘটনাটি নিয়ে আপনাদের অনুভূতি কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী কোনো লোমহর্ষক সত্য ঘটনা আপনার মিস না হয়। পৃথিবীর আনাচে কানাচে এমন অনেক রহস্য, এমন অনেক অন্ধকার জগৎ লুকিয়ে আছে যা আমাদের এই চেনা সভ্যতার একদম সমান্তরালে চলে। আপনার আশেপাশেও কি এমন কোনো অব্যাখ্যাত প্রাচীন স্থান আছে, কিংবা আপনার জীবনেও কি ঘটেছে এমন কোনো ঘটনা যার কোনো যৌক্তিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনি আজ পর্যন্ত পাননি? যদি এমন কোনো হাড় হিম করা অভিজ্ঞতা আপনার থেকে থাকে, তা কোনো জিনের আছরই হোক, আত্মার ছোঁয়াই হোক, বা কোনো অলৌকিক রহস্য হোক, তবে আর দেরি করবেন না। এখনই আপনার ফোনের রেকর্ডারটি অন করুন, নিজের কণ্ঠে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে রেকর্ড করুন আর সরাসরি অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের ভূত FM 9.8 এর অফিসিয়াল ইমেলে bhutfm9.8bd@gmail.com। আগামী কোনো বিশেষ এপিসোডে আপনার পাঠানো সেই অডিও ক্লিপটি আমরা সরাসরি শুনিয়ে দেব দেশ বিদেশের লাখো শ্রোতাকে।
ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময়ই আমাদের খুব কাছাকাছি ওত পেতে থাকে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই ভূত FM 9.8 এর সাথেই থাকবেন। আমি শাহাদাত হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।